হ্যালো সবাইকে, আমাদের চ্যানেল ভুতুড়ে অদ্ভুতুড়েতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক সমগ্র বইটি থেকে একটি গল্প। হেমেন্দ্র কুমার রায় জন্ম 2রা সেপ্টেম্বর 1888। ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, যিনি ভাষার শিশু সাহিত্যের ধারার প্রাথমিক বিকাশে তার অবদানের জন্য বিখ্যাত। তিনি মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। এছাড়াও ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। হেমেন্দ্র কুমার রায় বড়দের জন্য বেশ কিছু বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জলের আলপনা, বনজল, পদ্মকাটা, ঝড়ের যাত্রী, যাদের দেখেছি, বাংলা রঙ্গালয় ও শিশির কুমার, ওমর খৈয়ামের রুবায়াত প্রভৃতি। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বে তার বিখ্যাত উপন্যাস যখের ধন 2বার চলচ্চিত্রায়িত হয়। আজকে তোমাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক সমগ্র থেকেই একটা গল্প। শুরু করছি আজকের গল্প, আধ খাওয়া মরা। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুই পাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকেই বাগদিপাড়া। উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তত্তর করে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানিক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরের গায়েই লোকেরা মরা পোড়ায়। আশপাশের প্রায় 10খানা গায়ের মধ্যে এই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আতপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না, তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শিয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিশির গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল এক ব্যাপার। বাগদিপাড়ার নগেনদলুই বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝটপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেনদলুই এর পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়।
তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো। রাত্রির বেলায় মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল পুকুরে খেয়ে ফেলল। নগেন দলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার দুটি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি হতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখল, কিন্তু কই কাউকেই দেখা গেল না। তখন তারা বলা বলি করতে লাগলো, ওসব মনের ভুল, গাছের ছায়া দেখেই মা হয়তো ভয় পেয়েছে। রাত্রে বাঁধের উপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রি শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের উপর দিয়ে চলাচলও বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই ওই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি করবে, তাই সে কিছু না বলেই চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝল নগেন দুলুইয়ের ভূতই এসব কাণ্ড করছে। জেলেপাড়ার ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল। নগেনের বাড়ির পাশ দিয়েই তাদের যাওয়ার রাস্তা, তাই তারা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আপন মনে। হঠাৎ তাদের চোখে পড়ল নগেন দলুইয়ের বাস্তবিটিটার দিকে। অবাক হয়ে ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেন্দনের বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে যাওয়া আসা প্রায় বন্ধই করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে, বাপু, ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না। তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলেপুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোনোদিন তোদেরই বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুড়ো? মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় পরা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো তেমন ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত তাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর তো এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর তাহলে যাওয়া সম্ভব নয়,
কাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যাব, তাহলে বিকেলে ফিরে আসতে পারবো। এইভাবে দুই ভাই যুক্তি করল। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে ওদের হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলে, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলল। উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো দপদপ করে জ্বলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছিল নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পিছন থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি হাঁটতে চলতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বললে, সব সত্য 8 জন। ওঝা বললে, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকেই নগেন দোলের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গায়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে, আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ, বাঁশ পড়তে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে বসে বসে রাত কাটাতো।
সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার উপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল। এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল, শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহকারীরা পাছে ভয় পায় এজন্য সে চুপচাপ দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো আর তার নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেও না তোমরা, ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছিটিয়ে দিয়ে বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করল, মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কারো মুখে আর কথা নেই। মাঝি বললে, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বলল, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও? যুবক বলল, বেশ দেখান, তাহলে বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হয়নি তখন আর হব না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল, ওই দেখ। সকলে দেখল বটগাছের মগডালটার ওপর বসে একটা বীভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বলল, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমরা এখানে চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে, আপনি আমাদের এভাবে ফেলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। মাঝি হেসে বলল, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? আমি নগেন দলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো।
লোকগুলোকে বলল, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনকে ডেকে আনবেন। দেখতে দেখতে পূব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরেই সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দলের ছোট ছেলেও এলো। সবাই এলো বটগাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মড়াটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে ধপাস করে মড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মড়াটার খানিকটা মাংসকে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতই মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কী সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল, এবার আমাকে ছেড়ে দে। মাঝি বললে, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি। নাকে সুরে উত্তর এলো, না, যাব না, আমি এখানেই থাকব। এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেড়ে রয়েছে, তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি ঘাড় মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বলল, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বলল, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারো ঘাড় মুটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বলল, তা পারবে না। আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতেই পারবে না। 7 দিন এই গাছে ও বন্দি হয়ে থাকবে। তার মধ্যেই পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বলল, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বলল, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে বাবা রে, গেছি রে, জ্বলে মরলুম রে। মাঝি বলল, বল, কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বলল, দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। এই বলে একটু থেমে তারপর বলল, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বলল, আপনারা মড়াটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বলল, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মড়াটাকে পুড়িয়ে দিয়ে ফিরে চলে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডে দিল, সেদিন দুপুরেই মর্মর করে ভয়ানক শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। আজকের গল্পটা এখানেই শেষ হলো। পরের দিন আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। এরকমই ভুতুড়ে এবং অদ্ভুতুড়ে গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিও অন করে দাও, যাতে পরবর্তী গল্প আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকে চলি, টাটা।